স্টোরিহোলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছে সৌরদীপ সাহার অক্সিডাইজড ট্রেন্ড হাফ। এখানে তোমরা পেয়ে যাবে একদম ট্রেন্ডিং অক্সিডাইজড কিছু জুয়েলারিজ, সাথে নজর কাড়া ফেব্রিক দিয়ে পাঞ্জাবিতে হরেক রকম ডিজাইন। তাহলে আর দেরি কিসের, নজর রাখো গল্পের এই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে। আরও ডিটেলস তোমরা ওখানেই পাবে। আর সব সময় মনে রেখো, যখনই অর্ডার করছো তখন STH19 এই প্রোমো কোডটি ইউজ করবে, তাহলেই 5 to 10% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। তাহলে আর দেরি কিসের, পছন্দ করো আর কিনতে থাকো দেদার। দেখা হচ্ছে গল্পে। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না। ধীমান গানটা দুকলি গেয়ে চোখ কুচকে বলল, আচ্ছা, এখানে রবি দাদু রস বলতে ঠিক কিসের রস বোঝাতে চেয়েছেন বলতে পারো? চামচিকে দা অব্যর্থ নিশানায় লাল গুটিখানি পকেটস্থ করে বলল, আরে কত ফলেরই তো রস হয়, আম, জাম, লিচু, তরমুজ, কিছু একটা রসের কথা ভেবে লিখেছিলেন হয়তো। তাতে তোর বাবার কিরে? হ্যাঁ, তুই ক্যারামটা খেল না চুপচাপ। ধীমান চামচিকেদার ধমক খেয়ে একেবারে চুপ হয়ে গেল। বলছি, আমি কিছু বলতে চাই। বোঝো, এই মালটাও নাকি বলবে। বল, কি বলবি? আমার মনে হয় রবি ঠাকুর কলার কথা ভেবে লিখেছিলেন। আচ্ছা, তাই বুঝি? তা তোতন, তুই তো কলা করিস কেন রে? তোর বাবা কি দয়াল বাবা নাকি? ফচকে কথাটা বলতেই ক্লাবের সবাই হো হো করে হেসে উঠল। কিছুই বুঝতে পারছেন না, তাই না? খুব স্বাভাবিক। আচ্ছা, মূল গল্পে যাব, তবে তার আগে অবশ্যই গল্পের কেন্দ্রস্থল অর্থাৎ আমাদের ইট পাটকেল ক্লাব সম্পর্কে কিছু কথা বলা দরকার। এই ইট পাটকেল ক্লাব হলো আমাদের আড্ডাখানা, আমাদের কয়েকজনের সেকেন্ড হোমও বলতে পারেন। আমাদের সর্দার অর্থাৎ চামচিকেদার নেতৃত্বে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি। এই যেমন ধরুন, অজয় কাকুদের বাড়ি থেকে কাঁঠাল চুরি, কিংবা মিত্তিরদের আম বাগান থেকে আম চুরি, মাঠে রোদ পড়ে থাকলে পাড়ার রাস্তা জুড়ে জমিয়ে ক্রিকেট খেলা, আর সঙ্গে চারপাশের বাড়িগুলির দরজা জানলার কাচ ভাঙা, বা ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ থাকলে গোটা পাড়াটাকে ইডেন গার্ডেন্স বানিয়ে ফেলে পাশের বাড়ির তিন্নি বিট্টুদের একটুও পড়তে না দেওয়া। আমাদের সমাজসেবামূলক কাজকর্মের মধ্যেই পড়ে। তো আমাদের এই সমাজসেবামূলক কাজকর্মের জন্যই আমাদের ক্লাবটাকে পাড়ার কেউ দু চোখে দেখতে পারে না। তাদের ভয় হলো, তাদের ছেলেপিলেরাও যদি আমাদের দলে মিশে গিয়ে আমাদের মতন হয়ে যায়, তখন কি হবে? সত্যিই তো কি সাংঘাতিক ব্যাপার হবে ভাবুন তো। থাক, পরে ভাববেন, এখন শুনে যান। তো আমাদের ক্লাবটা পাড়ার একদম মাঝখানে, তাই বলতে গেলে প্রায় সব দিকেই আমাদের নজর থাকে। আমাদের চোখ এড়িয়ে এ পাড়ায় একটা পাতাও নড়ে না। উফ, কি গর্ব হচ্ছে মাইরি। যাই হোক, চলুন আবার গল্পে ফিরি। আচ্ছা চামচিকেদা, পুজো তো প্রায় চলেই এলো, পুজো করবে না এবার? পাগল নাকি তুই? দুর্গা পুজো করবো না, সে আবার হয় নাকি রে? কিন্তু কাজ তো কিছু শুরুই হলো না গো এখনো। শোন, কেসি চন্দ্র জুয়েলার্স আর HD মার্বেলকে আমি বলে রেখেছি, বুঝলি? ওরা এবার আমাদের পুজো স্পন্সর করবে। দুস, ওতে হাতির মাথা হবে, চাঁদা না তুললে পুজো তো লাটে উঠবে এবার। ঠিকই বলেছিস রে পান্তা।
বেশ, চল তাহলে আজ থেকেই বেরোবো চাঁদা তুলতে। এই এই শোন, তোরা বিকেলে চলে আসিস সব। সবই তো ঠিক আছে দাদা, কিন্তু রাজু আর বিতান কোথায়? ওদের তো কোনো পাত্তাই নেই। শোনো, দল ভারী না হলে কিন্তু কেউ চাঁদা দেবে না। তার উপরে এই তোতনটাকে তো ক্লাবেই রেখে যেতে হবে। কেউ না থাকলে আবার যদি পাড়ার লোকে এসে ক্লাবে তালা ঝুলিয়ে দেয়, তাহলে তো হাতে হ্যারিকেন হয়ে যাবে গো। আগের বার মনে আছে তো কি হয়েছিল? সত্যি মাইরি, এই পাড়ার লোকেদের যে আমরা কি পাকা ধানে মই দিয়েছি কে জানে। একটু যে শান্তিতে বাওয়াল দেবো, আড্ডা মারবো, তার জো নেই সালাদের। চামচিকেদার কথা শেষ হওয়ার আগেই রাজু আর বিতান ক্লাবে ঢুকলো। ওদের দেখতে পেয়েই চামচিকেদা চেঁচিয়ে উঠল, কিরে মরকটদের দল, ছিলি কোথায় এতক্ষণ? এই ক্রিকেট টুর্নামেন্ট ছিল আমাদের, তোমায় বলেছিলাম তো। একটু ভিড়মি খেয়ে রাজু উত্তরটা দিল, আর বিতান ঢুকেই টিভি চালিয়ে পুরনো খেলা দেখতে শুরু করে দিয়েছে। উফ, দাদা ব্যাট করছে। উফ, আজও দাদার কাভার ড্রাইভ দেখলে না মনটা একদম চনমনে হয়ে যায়। হ্যাঁ রে, তোরাই খেপ খেলেই বেড়া সারাদিন। পাড়ার পুজোটার কথা ভাবার তো কোনো দরকার নেই, তাই না? চামচিকেদার চিৎকারে সম্বিত ফিরল আমার। উঠে বসে তাকিয়ে দেখি বিতান টিভির রিমোটটা হাতে লুফতে লুফতে বলল, এই হ্যাঁ, পুজো তো প্রায় চলেই এলো, তাই না? বিতানের কথা শুনে চামচিকেদা প্রায় তেলে বেগুনে জ্বলে উঠে কিছু একটা বিকট গালাগাল দিতে যাচ্ছিল। এমন সময় আসতে পারি? আমি ঘুরে দেখি একজন জলজ্যান্ত চুড়িদার পরা অপোজিট জেন্ডার ঢুকে পড়েছে আমাদের ক্লাবের ভেতরে। ওদিকে চামচিকেদার হাতও এখনো বন্ধই হয়নি। উপরন্তু ঠক করে একটা আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি বিতানের হাত থেকে টিভির রিমোটটা গেছে পড়ে। আর বিতান যেভাবে মেয়েটাকে দেখছে তাতে ভালোই বুঝলাম যে কেস ঘেটে পুরো গাডুকে এই তো সবে শুরু, আগে আগে দেখো হোতা হে ক্যা। তো সুন্দরী অপোজিট জেন্ডারের আকস্মিক আগমনের ধাক্কাটা চামচিকেদা কোনো মতে সামলে বেশ গম্ভীর হয়ে বলল, হ্যাঁ বলুন, কি দরকার? মেয়েটি গুটি গুটি পায়ে আরেকটু সামনের দিকে এগিয়ে এসে বলল, নমস্কার, আমার নাম আলো সেন। আলো? বিতানের এরূপ বিস্ময়সূচক উক্তিটি শোনার পর ফচকে এক লাফে বিতানের পাশে এসে ফিসফিস করে বলল, ভাই এ তো আস্ত টিউবলাইট, তো ওর মতো হোলজারে আটকাবে বলে মনে হচ্ছে না রে। ফচকের কথা শুনে আমি তো হ্যাঁ করে হেসে ফেললাম। তবে আমাদের এই ভদ্রতামূলক ছ্যাবলামি দেখে মিস টিউবলাইট বেশ বিব্রত হলেন এবং সটাং বিতানের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, আমি এসেছি বলে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? তাহলে আমি চলে যাচ্ছি। মিস টিউবলাইটকে হঠাৎ হ্যালোজেনের মতো জ্বলে উঠতে দেখে আমরা থতমত খেয়ে চুপ করে গেলাম। কিন্তু ওমা, বিতান দেখি প্রায় অর্ধেকের বেশি ডান্ডি ভেঙে যাওয়া একটা ময়লা মতো চিরুনি পকেট থেকে বের করে মাথার চুলগুলোকে সাইজ করতে করতে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আটা কেলারের মতো দাঁত গেলিয়ে বলল, না 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 না, তা কেন? নমস্কার, আমি হলাম বিতান বসু, এই ক্লাবের সব থেকে পুরনো মেম্বার। আপনি যা বলার আমাকেই বলতে পারেন। তা বটে, উনি এখানে সেই বঙ্গভঙ্গের সময় থেকেই আছেন। চুপ কর বাল। ধীমানের কথাটায় তেমন স্ট্রং পাঞ্চলাইন না থাকলেও কথাটা বলার সময় ওর পণ্ডিত রাশিদ খানের মতো মুখ বেঁকানো দেখে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। বিতান আবার খেপে গিয়ে দাঁত মুখ খিঁচিয়ে নিজের ডান্ডি ভাঙা চিরুনিটা ধীমানকে ছুঁড়ে মারল। আমাদের এই কাণ্ড কারখানা দেখে চামচিকেদা এরপরে খ্যাপা কুকুরের মতো তেড়ে এলো আমাদের দিকে। ছ্যাবলামোর তো একটা লিমিট আছে নাকি? উনি তখন থেকে কিছু একটা বলতে চাইছেন আর তোরা ছ্যাবলামো মেরেই চলেছিস। চামচিকেদার এই গুরুগম্ভীর ধমকের ফলস্বরূপ আমরা অবশেষে চুপ করলাম। বিতানও দেখলাম মুখটা কাঁচুমাচু করে পিছিয়ে এলো কয়েক পা। এবার চামচিকেদা মিস টিউবলাইটের দিকে ফিরে বলল, হ্যাঁ এবার বলুন তো দেখি কি বলতে চান। মিস টিউবলাইট ঘৃণার চোখে আমাদের দিকে তাকালেন একবার, তারপরে আবার চামচিকেদার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আমি কিছুদিন হলেও এই পাড়ায় এসেছি, তো আমি এই পাড়ায় একদম নতুনই বলতে পারেন। বাড়িতেই শুধু শুধু বসে থাকতে কারই বা ভালো লাগে বলুন? তাই আমি ঠিক করলাম যে বাড়িতেই একটা ছোট্ট নাচের স্কুল খুলব। তাই করলাম।
ছোট ছোট মেয়েদেরকে আমি এখন নাচ শেখাই, আর এই পাড়ার অনেক মেয়েরাই আমার কাছে নাচ শিখতে আসে। এতে আমরা কিভাবে কি সাহায্য করতে পারি বলুন তো? মানে যদি একটু খোলসা করে বলেন তাহলে খুব সুবিধা হয়। আমি শুনলাম আপনাদের ক্লাব থেকে নাকি প্রত্যেক বছর পাড়ায় দুর্গাপুজোর আয়োজন করা হয়। তো এবার যদি আপনারা পুজোর সময় একটা স্টেজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি। আসলে আমি চাইছিলাম যে আমার স্কুলের মেয়েদের দিয়ে একটা নৃত্যনাট্য এবারের পুজোয় পরিবেশন করাতে। তাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মেয়েদের নিয়ে রিহার্সাল শুরু করতে পারি। বাহ, এই তো দারুণ ব্যাপার। বেশ বেশ, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনি জমিয়ে রিহার্সাল শুরু করে দিন, আর স্টেজ নিয়ে ভাবতে হবে না আপনার, সব ব্যবস্থা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। আর একটা কথা, আমি আপনার চেয়ে অনেকটাই ছোট আর কি, তাই তুমি করে বললে খুশি হব। আচ্ছা বেশ, তবে তাই হোক। তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ শুরু করে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা দাদা। উফ, নৃত্যনাট্য! মিস টিউবলাইট সবে মাত্র ক্লাব থেকে বেরোতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিটানের এমন একটা বিকট চিৎকার শুনে উনি থমকে দাঁড়ালেন। নৃত্যনাট্য মানে রবি ঠাকুর, রক্তকরবী, চিত্রাঙ্গদা। শুধু ওই দুটোরই তো নাম জানিস? দেখ, চুপ কর তো বেয়াদব। আরো অনেকগুলো জানি, শুধু নামগুলো মনে পড়ছে না এখন। ব্যাটার ভাব দেখে মিস টিউবলাইট যেন চেয়েও আর রাগ করতে পারলেন না। চোখের সামনে ঢলে পড়া চুলগুলোকে কানের পাশে সরিয়ে একটা মিষ্টি হাসি বিতানের দিকে ছুড়ে দিয়ে ক্লাব থেকে প্রস্থান করলেন। অমনি বিতান বেটা হায় বলে গড়িয়ে পড়ে আমার গায়ের ওপর পড়ল। আমার মনে হচ্ছে বিতানটা তোতন যেটা বলতে চাইলো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন, আর না বুঝে থাকলে চিন্তা নেই, ধীরে ধীরে সবই বুঝে যাবেন। ও তপেন দাদু, তপেন দাদু বাড়ি আছো নাকি? ও তপেন দাদু। বাড়ির ভেতর থেকে ভেসে এলো তপেন দাদুর গলা। দিন দিন যে মানুষটা বুড়ো থেকে বুড়োতর হচ্ছে তা দাদুর গলার আওয়াজ শুনলেই বোঝা যায়। দাদুর গলা পেয়ে চামচিকেদা বলল, আরে আমি গো, আমি চিনতে পারলে? ওবামা হতে যাব কোন দুঃখে? আমি চামচিকে ইট পাটকেল ক্লাবের প্রেসিডেন্ট। এমন ধর আমি কইলে যেন সারা দুনিয়া চিনে বসেছে। বোঝার মতো ওই মুখখানা নিয়ে প্রেসিডেন্ট এসো, একসাথে তোমাকে দাঁত ফালাই দিব অত ভাগা। দাদু দেখা হলে খালি গালাগাল করো কেন বলো তো? ভাল লাগে না এইরকম ব্যবহার করলে। আমি কিন্তু আর খেলবো না। শোনো না দাদু, শোনো না বলছি, এবার টুক করে চাঁদাটা একটু দিয়ে দাও দেখি। কিসের আবার? আরে দুর্গা পুজোর চাঁদা। না ওসব চাঁদা হইব না, বাকি এখান থেকে। কি বলছো কি দাদু? তুমি তো জানোই তোমার থেকে বউনি না করলে আমাদের চাঁদার ভাগ্যটা একদম ভালো যায় না। তাই প্রত্যেকবার তো তোমার কাছ থেকে শুরু করি। প্লিজ দাদু, এরকম করে না, দিয়ে দাও, লক্ষ্মী দাদু আমার। চামচিকেদা হাত জোর করে কথাটা বলল। দাদু কিছুক্ষণ কি একটা ভেবে তারপর কিছু না বলে বাড়ির ভেতরে চলে গেলেন। মিনিট পাঁচেক পর বেরিয়ে এসে চামচিকেদার হাতে 21 টাকা ধরিয়ে দিয়ে বললেন, এটা কি হলো দাদু? এখন তো সরস্বতী পুজোতেও কেউ 21 টাকা চাঁদা দেয় না। এটাই যে দিলাম তোর বাপের ভাগ্য ভালো, হতভাগা। যা দূর এখান থেকে। এই বলে দাদু মুখের ওপর দড়াম করে দরজাটা বন্ধ করে সরাং বাড়ির ভেতরে চলে গেলেন। আমরা তো দাঁত কেলানোর রসদ পেয়ে ওর পেছনে, সে তার পেছনে মুখ লুকিয়ে দাঁত কেলাচ্ছিলাম। প্রত্যেক বছর দাদু যেভাবে নতুন নতুন কায়দায় চামচিকেদাকে ঝেড়ে কাপড় পরায় সেটা আমরা বেশ জমিয়েই উপভোগ করি। কিন্তু আমাদের 32 পাটির দর্শন পেয়ে এবার চামচিকেদা বেজায় খেপে গিয়ে বলল, এই শুয়ারগুলো, দাঁত কেলানে বাঞ্ছারামের মতো দাঁত না কেলিয়ে কাজে মন দাও। এই বলে চামচিকেদার সামনের দিকে হাঁটা লাগালো। আমরা কোনো মতে হাসি থামিয়ে চামচিকেদার পিছু নিলাম। পরের কয়েকটা বাড়ি থেকে চাঁদা তোলার পর আমরা রাজেন্দার বাড়ির সামনে এসে হাজির হলাম। বাড়িটা দোতলা। রাজেন্দারা দোতলায় থাকে।
আর এতদিন নিচের তলায় কেউ থাকে না বলেই জানতাম আমরা, কিন্তু আজ দেখি নিচের তলায় আলো জ্বলছে, ভেতর থেকে হালকা ঘুঙুরের শব্দও কানে আসছে। চামচিকেদা বেলটা চাপ দিতেই টুংটাং শব্দ করে বেলটা ভেজে উঠল। বেলের শব্দটা থামতেই শুনতে পেলাম ছমছম ছমছম ঘুঙুরের শব্দ দ্রুত গতিতে এগিয়ে আসছে আমাদের দিকে। হঠাৎ করে বারান্দার আলোটা জ্বলে উঠল আর দরজা ঠেলে বেরিয়ে এলেন এ কি মিস টিউবলাইট। কথাটা বলেই জিপ কেটে সাইডে সরে গেল ফচকে। চামচিকেদা অবাক হয়ে বলল, আরে তুমি এখানে থাকো নাকি? হ্যাঁ দাদা, আসলে দা ভাই মানে রাজেন দাস আমার পিস্তত দাদা হয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসলে চাঁদার জন্য এসেছিলাম। তা রাজেন্দা বাড়ি আছে? না, দাদা তো এখনো অফিস থেকে ফেরেনি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা তাহলে পরে এসে নিয়ে যাব। হ্যাঁ, তা তোমাদের রিহার্সাল কেমন চলছে? কোনো অসুবিধে হচ্ছে না তো? ভালোই চলছে দাদা, কোনো অসুবিধা নেই। তবে মিস টিউবলাইটকে কেমন যেন অন্য মনস্ক লাগলো আজ। ওনার চোখ দুটো যেন কাকে একটা খুঁজছে মনে হলো। হুমা, আমার ভাবতে না ভাবতেই বিতান সাইড থেকে এক লাফে পুরো সেন্টার ফরওয়ার্ডে এসে বলল, আলো, তোমার চোখ আমায় খুঁজছে বলো। মিস টিউবলাইট বিতানের হঠাৎ লম্ফজম্ফ দেখে প্রথমে একটু চমকে গেলেন, তারপরে মুচকি হেসে বললেন, সব কিছু কি খুঁজলে পাওয়া যায় বিতানবাবু? আর যেটা পাওয়ার কথা সেটা আপনি না খুঁজলেও পেয়ে যাবেন। আর একটা কথা, আমরা এবার চিত্রাঙ্গদা করছি। আপনার না মনে পড়া নৃত্যনাট্যগুলো না হয় বাদই থাকলো এবার। কথাটা শেষ করেই মিস টিউবলাইট ছুট্টে ঘরের ভেতরে চলে গেলেন। ধীমান সবটা দেখে হালতো হেসে আবার নিজের হেরে গলায় গিয়ে উঠল, আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদুষিনী। তুমি সারাদিন ক্লাবেই থাকো? তোমার বাড়ি নেই? হোমা, কে বললো আমার বাড়ি নেই? আছে তো একটা। তবে সারাদিন ওই ক্লাবে পড়ে থাকো কেন? আসলে বাড়িতে একদম ভালো লাগে না রে। ওই ঝাড় দেওয়ালের ঘেরা জায়গাটা কোনোদিনই আমার বাড়ি হয়ে উঠতে পারেনি। তাই বোধহয় এই ক্লাবটাকে এত ভালোবেসে ফেলেছি। এটাই তোমার কলেজের লাস্ট ইয়ার, তাই না? হ্যাঁ। কলেজ যাও না, পড়ো না, আচ্ছা পাশ করবে? ও ঠিক হয়ে যাবে, আগের 2 বছর তো ঠিক উত্তর দিলাম। হ্যাঁ, তোমার খুব কষ্ট না গো? তোমার কেউ ভালোবাসে না, তাই না? ওই দেখ পাগলি, আরে কাঁদছিস কেন? কাঁদিস না রে। কে বললো আমায় কেউ ভালোবাসে না? আমার বন্ধুরা বাসে, তুই বাসিস, আর কি চাই বল? আমি তোমায় কোনোদিন ছেড়ে যাব না, দেখো, কোনোদিন না, কথা দিলাম তোমায়। কিরে, কি ভাবছিস এত পান্তা? চামচিকেদার ডাক শুনে চমকে উঠলাম আমি। রেডিওটা বন্ধ করে বললাম, কিছু না গো চামচিকেদা, এই তো মহালয়া শুনছিলাম বসে বসে। তুই আমায় শেখাচ্ছিস? শোন, তোর বাপের থেকে তোকে আমি বেশি চিনি, বুঝলি? কখন তোর ওই চোখ দুটো ছলছল করে সেটাকে আমি বুঝি না ভেবেছিস? তোকে দেখে না আমার খুব অবাক লাগে, জানিস তো। আচ্ছা ছাড়, চল ওসব কথা ছাড়, কাশফুল দেখে আসি। যাবি? চামচিকেদার এই কথাটা আমি ফেলতে পারলাম না। একটু হাওয়া বাতাস আমার খুব দরকার। তাই আমরা বেরিয়ে পড়লাম ক্লাব থেকে। আমাদের এখানে কাশফুল একমাত্র দেখা যায় বাসুদের মাঠে। বাসুদের মাঠ সামনেই, হেঁটে 10 মিনিট মতো লাগে। হাঁটতে হাঁটতে দেখি ধীমান আসছে হাসি মুখে। ও এসেই আমার কাঁধে হাত রেখে বলল, শুভ মহালয়া ভাই সাহেব। তুই এবারেও মহালয়া ক্লাবে বসেই শুনেছিস রে পান্তা? 8 বছরের অভ্যেস, এত সহজে কি আর যাবে রে ভাই? ভোর 4টের সময় ক্লাব খুলে মহালয়া চালিয়ে শোনা তোর পক্ষেই সম্ভব ভাই।
আমি তো সারা জীবন বিছানায় শুয়েই মহালয়া শুনে গেছি। ধীমানের কথায় হেসে উঠলাম সবাই। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই আমরা বাসুদের মাঠের কাছে চলে এলাম। সত্যি প্রাণটা একেবারে ভরে উঠল আমার। এমন সুন্দর কাশফুল যে শহরেও দেখা যেতে পারে, এখানে না এলে হয়তো বোঝাই যায় না। ছাতিম ফুলের গন্ধটাও এই সময় বেশ একটা নেশা ধরিয়ে দেয়। এই সুন্দর তুমি কি ছুবে আমায়, এই সুন্দর তুমি কি হবে আমার, তোমায় দেব মনের অগোছালো সব, একবার বল শুধু হবে আমার। কোনো এক অজানা কবির কোনো এক অজানা কবিতার 4টে লাইন আজ বেশ মানিয়েছে ধীমানের কণ্ঠে। ও প্যান্ডেল কাকু, এই বাঁশগুলো কাল পেছনে দেবে বলে রেখে দিয়েছো গো। এগুলোকেও কাজে লাগাও, বুঝলে? এত বছরেও কাজটা ঠিকঠাক শিখতে পারলে না দেখছি, তোমাদের দ্বারা হবে না। ফোচকে আত তৈরি প্যান্ডেলের পাশে পড়ে থাকা কয়েকটা বাঁশ প্যান্ডেল কাকুকে দেখিয়ে বলল, আর কথাটা বলার সময় মুখটা এমন বিজ্ঞের মতো করে বলল যেন মনে হলো প্যান্ডেল তৈরিতে ওর পিএইচডি করা আছে। প্যান্ডেল কাকু মানে রাজু কাকু। সেই ছোট্টবেলা থেকেই প্রত্যেক বছর আমাদের পাড়ার প্যান্ডেল এই রাজু কাকুই তৈরি করে, আর তখন থেকেই আমরা কাকুকে প্যান্ডেল কাকু বলেই ডাকি। সেই ছোটবেলার ডাকটা আজও রয়ে গেছে আর কি। তো এই প্যান্ডেল কাকু ফোচকের কথা শুনে চরম খেপে গিয়ে গাল পাড়তে শুরু করলো। তোর বাপের পেছনে দেবো রে হারামজাদা, বাপের বয়সী লোকের সঙ্গে ফাজলামি হচ্ছে। ফোচকে কিন্তু আগুনটা লাগিয়ে দিয়ে টুক করে সরে পড়েছে। প্যান্ডেল কাকু যথারীতি এখনও রাগে গজগজ করেই চলেছেন। ধীমান আর চামচিকেদা দুজন দুটো চেয়ারে বসে প্যান্ডেল তৈরির কাজ দেখছে। আমি ক্লাবের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। প্যান্ডেল তৈরির কাজ আর বড় বেশি বাকি নেই। আজ দ্বিতীয়া, আশা করি চতুর্থীর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। পুজোর এই কটা দিন আমাদের দারুণ কাটে, একদম অন্যরকম। হাজারো ঝুটঝামেলা পকেটে রেখেও এই 4টে দিন আমাদের ঠোঁটে থাকে হালকা পলকা হাসি। জানি না সে হাসি আসল না নকল, তবুও হাসি তো হাসিই বলুন, সেটাই বা কম কি। এই চামচিকে, স্টেজটা ক্লাবের সামনেই হবে তো? হ্যাঁ একদম, এই সামনেটাতেই হবে, আর অনুষ্ঠানের সময় ক্লাবটাই হবে গ্রিন রুম। চামচিকেদার কথায় প্যান্ডেল কাকু সম্মতিসূচক ঘাড় নাড়লেন। তারপর নিজের লোকেদের কী সব নির্দেশ দিতে লাগলেন। বেলা পড়ে প্রায় বিকেল হতে যায়। বিতানটার এখনও কোনো পাত্তা নেই। কোথায় যে গেল ছেলেটা কেউ জানি না আমরা। ওমা, আমার ভাবা শেষও হয়নি, তাকিয়ে দেখি বিতান আসছে। গায়ে একটা ঢলা পাঞ্জাবি আর মুখে সেই পরিচিত হাসি। কিরে, কোথায় ছিলি সারাদিন? পাত্তাই নেই তোর কোনো। হ্যাঁ, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম রে। বেশ ভালোই হয়েছে বুঝলি, মনে হচ্ছে চাকরিটা হয়ে যেতে পারে। আমি তো শুনে পুরো হাঁ। চামচিকেদা জল খাচ্ছিল। বিতানের কথা শুনে সে তো রীতিমতো বিষম টিসম খেয়ে নাকের জল মুখে আর মুখের জল নাকে করে একাকার একটা ব্যাপার ঘটালো। ধীমান তো আরেকটু হলে চেয়ার থেকে নিজেই পড়ে যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে ও বলল, কি বলিস রে শালা, তুই তো দেখছি মানুষ হয়ে গেলি রে। জোক পাগলা। প্রেমে পড়লে সবাই একটু একটু পাল্টে যায় রে। কিরে বিতান, ঠিক বলেছি তো? তুইও তো আজ অনেকটাই পাল্টে গেছিস রে পান্তা। বিতানের এই কথাটা ঠিক যেন বুকে এসে বিঁধল আমার। সত্যি তো, আমি কি পাল্টে গেছি? প্রেম পেয়ে বদলানো আর প্রেম হারিয়ে বদলানোটা কি এক? আচ্ছা, আদৌ কি প্রেম কখনো হারায়? তবে যে রোজ রাতে তোর কোলে শুয়ে তোর দুটো হাত ধরে তোর সঙ্গে কথা বলি, সেটা? চারিদিকে শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? কোথায় উত্তর? কোথায় যেন একটা পড়েছিলাম, ভালোবাসা মানেই নাকি এক রাশি প্রশ্ন, যাদের নাকি কোনো উত্তর হয় না। উত্তরহীন প্রশ্ন এই ভালোবাসা।
যেখানে উত্তর খুঁজতে গেলে শুধু পাগল হতে হয়। মাকে ডাকের সাজে দেখলে মনটা ভরে যায় পুরো। মায়ের মুখের দিকে তাকিয়ে কথাটা বলল তোতন। অনেক দিন পর এসেছে ও আজ। ওর পরীক্ষা শেষ, তাই ওর এখন খুশির কোনো ঠিকানা নেই। আজ আবার পঞ্চমী। এই তো কিছুক্ষণ আগেই হৈ হৈ করে গিয়ে আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে এলাম। ঠাকুর মণ্ডপে রেখে এখন সবাই মিলে মণ্ডপের সামনে বসে আছি। আচ্ছা চামচিকেদা, ঠাকুরমশাই কখন আসবেন? চামচিকেদা সিগারেটের ধোঁয়া দিয়ে একটা চমৎকার রিং বানিয়ে বলল, কাল ভোর রাতে ঢুকে যাবেন, কথা হয়ে গেছে। এই তুমি শুভজিৎ দাকে সত্যিই বলেছ? উনি সত্যিই আসবেন বলেছেন? এত ব্যস্ত মানুষ, কত ছবিতে গান করেন, তার উপর এখন তো চারিদিকের প্রচুর অনুষ্ঠান থাকে, সব সামলে আসতে পারবেন? তোদের জন্য শুভজিৎ, আমার জন্য তো এখনও সেই ছোটোবেলার রূপ। একসঙ্গে স্কুল জীবনে কত মজা করেছি তার কোনো ইয়ত্তাই নেই। জানিস, আমরা না বেস্ট ফ্রেন্ড ছিলাম। তারপর স্কুলের গণ্ডি পেরিয়েও গেল কলেজে, আর আমার তো আর পড়া হলো না। খুব গর্ব হয় জানিস যখন দেখি আমার সেই দূর বারকর্ডসগুলো এখনও ঠিকঠাক হচ্ছে না রে বলা বন্ধুটা আজ এত বড় গায়ক হয়েছে। সবটাই ওর পরিশ্রমের ফল। একটানা বলতে বলতে চামচিকেদার সিগারেটটা ফুরিয়ে গেল। চামচিকেদা সিগারেটটা পাশে ফেলে রেখে আবার বললেন, ওকে তো আর টাকা দিয়ে আনার সামর্থ্যটা আমাদের নেই। শুধু আমার কথা আজও ফেলতে পারে না, তাই আসছে একটা অ্যাকোস্টিক শো করতে। উফ, জমে যাবে পুরো। কি বলিস বিতান? হ্যাঁ, কি কিছু বললি? তোর কি হয়েছে রে বিতান? সারাদিন কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকিস, ঠিক করে কথাও বলিস না। প্রেম করছিস মানলাম, তা বলে আমাদের একটু সময় দিবি না? দুর্বাল, যেটা জানিস না সেটা নিয়ে ফালতু হ্যাজাস কেন? ভাল লাগে না শালা। যা বাবা, এবার কি হলো? আমি অবশ্য জানি ওর ঠিক কি হয়েছে। ইতিমধ্যেই আলোর সঙ্গে বিতানের বেশ কিছুবার কথা হয়েছে। আচ্ছা, এর মধ্যে বলে রাখি, আলোকে এখন মিস টিউবলাইট বলে ডাকলে বিতানের কষ্ট হয়, তাই ওই নামখানা বাতিলের খাতায় পাঠিয়েছি। আসলে আলোর মা ওর বিয়ে ওর এক ছোটোবেলার বন্ধুর সাথে ঠিক করে রেখেছেন অনেক আগে থেকেই। আলো কোনোদিন সেই সিদ্ধান্তের বাইরে অন্য কিছু ভাবেনি। নিজের সব থেকে ভালো বন্ধুকেই জীবনসাথী করবেও, এমনটাই ঠিক ছিল। কিন্তু বিতানের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই আলোর সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ওদের মধ্যে। আলোও নাকি বিতানকে আজকাল না দেখে থাকতে পারে না একদম। তাই তো রোজ বিকেলে ও ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকে বিতানকে একটিবার দেখার জন্য। কিন্তু এত কিছু সত্ত্বেও আলো ঠিক বুঝে উঠতে পারছে না এটা সত্যিই ভালোবাসা কিনা। কিন্তু বিতানটা যে আলোকে পাগলের মতো ভালোবাসে। সত্যি ভালোবাসাগুলো যেন এরকমই হয়। পিউ, তুই ঠিকই বলতিস রে, কান্না ছাড়া সত্যি ভালোবাসা অসম্পূর্ণ। আমি আকাশের দিকে তাকিয়ে হাতটা মুঠো করলাম। জানিস, আমার যখনই কান্না পাই আমি ঠিক কি করি? তোর হাতটুকু শুধু ধরে নিই, ব্যাস মনটা আমার পুরো শান্ত হয়ে যায়। আর তারপরেই তোর কয়েক ফোঁটা ভালোবাসা ভিজিয়ে দেয় আমার হাত। চিঠিটা তুমি লিখেছ? হ্যাঁ রে। সত্যিই তুমি লিখেছ? উফ, হ্যাঁ রে বাবা, আমি ছাড়া আর কে লিখবে শুনি?
আর লিখবে না। কেন? এত বানান ভুল কেন? হ্যাঁ, না মানে আসলে বানানের দিকটা আমার একটু দুর্বল, তুই তো জানিসই। জেনেই উদ্ধার করেছি আমি। যাই হোক, এতবার ভালোবাসি ভালোবাসি লেখার কি দরকার? তোর লেখার সময় কি অত ভেবেচিন্তে লেখা যায় নাকি? এখন বলো। কি বলবো? ভালোবাসি বলো এক্ষুনি, ব্যাস। উফ, পাগলি রে, খুব ভালোবাসি তোকে, খুব, নিজের চেয়েও অনেক বেশি। কি দেখছিস রে অমন করে? উফ, একটা মেয়ে যখন এমন করে তাকিয়ে থাকে তখন কি করতে হয় তুমি জানো না? গাধা কোথাকার। না মানে কি করতে হয়? হাঁদা একটা, চুমু খেতে হয়। কি রে, কোথায় হারিয়ে গেলি? পারবি কাজটা করতে? কি বললি? বলছি পারবি কাজটা করতে? এ আর এমন কি কাজ, করে দেবো রে। আচ্ছা, তাহলে কাল সকালে তুই অঞ্জলির পর চিঠিটা ওকে দিয়ে দিস। প্লিজ প্লিজ ভাই, কাল ছোলাস না, তুই আমার ভরসা এখন। বিতান করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি ওর পিঠ চাপড়ে দিয়ে বললাম, এত ভাবিস না রে, তুই বরং বাড়ি যা, অনেক রাত হলো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার কথায় আশ্বস্ত হয়ে বিতান বাড়ি চলে গেল, আর আমার হাতে ধরিয়ে দিয়ে গেল হলুদে ভরা একটা খাম, সাথে জলজ্যান্ত একটা চিঠি। বিতান একটা বদ্ধ পাগল, সাহস করে যে একটা আস্ত প্রেমপত্র লিখে ফেললো, অথচ দেখো সেটা গিয়ে যে আলোকে দেবে সেটুকু সাহস ও মনে জোগাতে পারল না। সত্যি কি অদ্ভুত এই ভালোবাসা। আমি নিজেই নিজের মনে হেসে উঠলাম। তারপর চিঠিটা টেবিলে একটা বইয়ের তলায় রেখে টেবিলের নিচে রাখা আদি অনন্তকাল পুরনো ট্রাঙ্কটা খুললাম। তৎক্ষণাৎ একটা অদ্ভুত চাপা গন্ধ নাকে এলো আমার। গন্ধটা আবার আমায় ফিরিয়ে নিয়ে গেল সেই অভিশপ্ত রাতটায়। আমি পাগলের মতো হাতড়াতে লাগলাম ট্রাঙ্কটা। হাতড়াতে প্রথমেই যেটা খুঁজে পেলাম সেটা হলো সেই নীল রঙের ছোট ডায়েরিটা। নীল রঙটা যে তুই বড্ড ভালোবাসতিস পিউ, তাই তো অনেক খুঁজে কিনেছিলাম এটা। তারপর একটা দুটো তিনটে করে ডায়েরি ভরে উঠেছিল অজস্র কবিতায়। মনে আছে যেদিন তোকে আমার লেখা প্রথম কবিতাটা শুনিয়েছিলাম, তুই তো শুধু কেঁদেই ফেলেছিলি শুনে। আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিলি, এগুলো কি সব আমার জন্য লেখা? আমার প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটি শব্দে শুধু তুই তুই আর তুই, বুঝলি? তুই আরো শক্ত করে জড়িয়ে ধরেছিলি আমায়। আচ্ছা, আমায় বলতে পারিস কে বেশি পুরনো, আমি নাকি ডায়েরিতে লেগে থাকা ধুলো ময়লাগুলো? তোকে ছাড়া যে আমি আর নতুন হতে পারি না রে, আমিও যে আটকে গেছি সেই পুরনোতেই। ডায়েরিটা পাশে রেখে আবার শুরু করলাম আমার খোঁজ। আমায় দেওয়া তোর চিঠির দল, তোর মিষ্টি কিছু এলোমেলো ছবি, তোর দেওয়া সেই নীল ব্রেসলেট সব পেলাম, শুধু পাচ্ছি না সেই চিঠিটা। আরও কিছুক্ষণ খোঁজার পর অবশেষে পেলাম সেটা। হলদে হয়ে যাওয়া খামটা ঝেড়ে বের করলাম তোর লেখা সেই শেষ চিঠিটা। বহুবার পড়েছি, তবুও আজ আবার খুব পড়তে ইচ্ছা করছে জানিস। চিঠিটা খুললাম আমি, কিন্তু পড়া হলো না। দুমদাম করে কারা যেন জানলা পিটে আমাকে ডাকছে। আমি চিঠিটা পকেটে রেখে জানলা খুলে দেখি তোতন, রাজু আর ফচকে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে ওদের জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে এত রাতে তোরা, কি ব্যাপার? জলদি জলদি চল ভাই, বিতানের হঠাৎ নার্ভফল করেছে, খেতে খেতে নাকি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে। ধীমানদা আর চামচিকেদা ওকে হাসপাতালে নিয়ে গেছে, তুই তাড়াতাড়ি চল।
আমি আর কিচ্ছু বলতে পারলাম না। আসলে বলার মতো কিছু অবস্থাতেই নেই আর আমি। শুধু নিঃশব্দে জামাটা গায়ে গলিয়ে দৌড় লাগালাম হাসপাতালের দিকে। আজ অষ্টমী। প্রত্যেক বছর আমরা এই দিনের সকালটা পুজো মণ্ডপেই কাটাই, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। কিন্তু এবারেরটা কাটলো হাসপাতালের লবিতে এক রাশ দুশ্চিন্তা বুকে নিয়ে। সকালের দিকে বিতানের যখন জ্ঞান ফিরল, ও আধবোঝা চোখে আমার হাত দুটো ওর হাতে নিয়ে বলেছিল, পান্তা, চিঠিটা ওকে দিয়ে আয় রে, ওর চিঠিটা পড়া খুব দরকার। ব্যাস এইটুকুই বলেছিল। বিতানের চোখের কোণে ক্ষীণ জলোচ্ছ্বাস আমার দৃষ্টি এড়াতে পারেনি। আমি নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে উঠে গেছিলাম ওর বেড থেকে। তারপর ছুটে গেছিলাম পাড়ার পুজোর মণ্ডপে। বুকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম। ভীষণ ভীষণ কান্না পাচ্ছিল, অথচ চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোলো না। কি জানে, চোখের জলগুলোও বোধহয় সব শুকিয়ে গেছে আমার। আমি ধীর পায়ে মণ্ডপে ঢুকলাম। দেখলাম সবাই ইতস্ততভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম অঞ্জলির পালা সবে মাত্র শেষ হয়েছে। আমার চোখ দুটো অবিরাম আলোকে খুঁজতে লাগলো চারিদিক, এবং অবশেষে পেয়েও গেল এক সময়। আমি এক ছুটে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর পকেট থেকে বিতানের চিঠিটা বের করে ওর হাতে দিয়ে ওকে বিতানের অবস্থার কথা জানালাম। আলো সবটা শুনে কেমন যেন পাথর হয়ে গেল। মনে হলো ওর সবটাই কেমন যেন থমকে গেছে। আমি আর কিছু না বলেই চলে এসেছিলাম সেখান থেকে সেদিন। শুধু চলে আসার আগে দেখেছিলাম আলোর চোখের কাজলটা ক্রমশ ঘেটে যাচ্ছে নিঃশব্দে। আলো যখন এলো তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। ওর মুখটা এখনও সেই সকালের মতোই থমথমে। চোখ দুটো দেখে মনে হলো প্রচণ্ড কান্নাকাটি করেছে। কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকার পর গুটি গুটি পায়ে ও বিতানের বেডের দিকে এগিয়ে এলো। আমি বিতানের মাথার কাছেই বসেছিলাম। ও আসতেই উঠে দাঁড়ালাম আমি। ও কেমন আছে এখন? এখন ভালোই আছে। কালকের দিনটা রাখবে, পরশু ডিসচার্জ করে দেবে। আলো নিজের নীরব নিস্তব্ধ চোখ দুটো দিয়ে তাকালো বিতানের দিকে। তারপর আঁচলখানা কোমরে বেঁধে বসলো বিতানের মাথার কাছে। ওর জ্ঞান আছে, তোমরা কথা বলো, আমি বরং আছি বাইরেটায়। তুমি থাকতে পারো পান্তাদা, আমি কয়েকটা কথা ওকে বলেই চলে যাব। অগত্যা দরজার সামনেটায় দাঁড়ালাম আমি। আলো বিতানের হাতটা ধরল। চোখ খুলল বিতান। দূর থেকেও বুঝলাম বিতানের ঠোঁটে হাসি ফুটেছে। তুমি এসেছো? এসেছি, কিছু কথা বলবো তোমায়, তাই এসেছি। বলো। আগে আমায় কথা দাও, তুমি নিজের খেয়াল রাখবে, নিজের কোনো ক্ষতি তুমি করবে না, নিজের শরীরের খেয়াল রাখবে। কথা দাও আমায়। আমি আত্মহত্যা ব্যাপারটাকে ভীষণ ঘৃণা করি আলো। আমি ঠিক থাকবো, তুমি চিন্তা করো না। বলো, এবার কি বলবে বলো। দেখো বিতান, আমি সত্যি জানি না যে আমাদের সম্পর্কটা ঠিক কি। খুব ভালো বন্ধুত্ব নাকি ভালোবাসা। তোমার মধ্যে ভীষণভাবে নিজেকে খুঁজে পেয়েছি জানো। তুমি ঠিক আমার প্রিয় উপন্যাসের নায়কের মতো। এই যে যার প্রেমে পড়েছিলাম সেই মাধ্যমিকের সময়, তাকে খুঁজে পেয়েছি। তোমার ওই চোখের সমুদ্রে
বারবার ডুবেছি আমি, কিন্তু কিন্তু আমায় তুমি ক্ষমা করে দিও বিধান। আমি পারবো না ওই সব বেড়া চালগুলোকে ভেঙে তোমার কাছে ছুটে আসতে। আমি পারবো না আমার মায়ের সিদ্ধান্ত অমান্য করতে। আমি পারবো না ইন্দ্রাশিসকে ছাড়তে বিধান। আই এম রিয়েলি সরি। আমি পারবো না বিধান, আমি পারবো না। আই এম রিয়েলি সরি। এই দেখো পাগলি, কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার কেমন একটা হয়, তুমি জানো না? আসলে সব সম্পর্ক হয়তো ভালোবাসা হয় না, কিংবা বলতে পারো কিছু সম্পর্কের ভালোবাসায় পরিণত হওয়া বারণ। তাই তাদের সীমারেখা ওই বন্ধুত্ব অবধি। একসঙ্গে পথ চলাটা না হয় তোরা রইল পরের জন্মের জন্য। পরের জন্মে কিন্তু তোমায় আর ছাড়ছি না। তখন যদি এই ইন্দ্রাশিস বেঘরবাই করে, খেলিয়ে লাট করে দেবো বলে রাখলাম। এই হাসিটা চিরকাল তোমার ঠোঁটে থাকুক। ভালো থেকো আলো। আমিও ঠিক ভালো থাকবো। দেখো, শুধু একটা কথা মনে রেখো, যদি দেখি ইন্দ্রাশিসের থেকে আমি তোমায় বেশি ভালো রাখতে পারতাম, তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। তাই আমি যাতে কষ্ট না পাই, তার জন্য তোমায় ভালো থাকতে হবে, বুঝলে? বুঝলাম। একা থাকবে সারা জীবন? দেখি, টিউবলাইট তো আর কপালে নেই। যদি কোনো টুনি বাল্বটা জোটে আর কি। একাদশীর দিন ইন্দ্রাশিস আসছে কলকাতায়। তারপর আমায় আর মাকে নিয়ে যাবে এখান থেকে। লক্ষ্মী পুজোর দিন আমরা চলে যাব। বেশ, যাওয়ার আগে বলে যাও একবার। বিতান কথাটা বলেই মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আলো আস্তে আস্তে ওর হাত দুটো বিতানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার পাঠানো চিঠিটা আমি সারা জীবন যত্ন করে আগলে রাখবো বিতান। প্লিজ ভালো থেকো। বলেই ছুট্টে কেবিন থেকে বেরিয়ে গেল আলো। গোধূলি বেলায় যেমন সূর্যের আলো ধীরে ধীরে হারিয়ে যায় সন্ধ্যের নিকষ অন্ধকারে, বিতানের জীবন থেকেও যেন আজ হারিয়ে যাচ্ছিল সমস্ত আলো। চোখের সামনে সন্ধে নামতে দেখলাম আরও একবার। প্রত্যেকবার দশমীর দিনটা মনটা খুব খারাপ হয়ে যায় তোতনের। সারা সন্ধে রাত্রি নাচানাচি করার পর যখন মাকে বিসর্জন দেওয়ার পালা আসে, ঠিক তখনই চোখ দুটো ছলছল করে ওঠে ওর। ভীষণ একটা খারাপ লাগা চেপে বসে বুকটার ওপর। আরও বেশি কষ্ট হয় যখন পরের দিন সকালে আধখোলা প্যান্ডেল আর ব্যানার হোর্ডিংবিহীন রাস্তাঘাটগুলো চোখে পড়ে। ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তখন মনে হয় পুজোটা 4 দিনের জায়গায় 8 দিন হলেও অনেক অনেক বেশি ভালো হতো বোধহয়।
ওই তোতন শোন দিকে। হঠাৎ ফোচকের চিৎকারে ভাবনায় ব্যাঘাত ঘটল তোতনের। ও তাকিয়ে দেখলো ফোচকে স্টেজের ওপর দাঁড়িয়ে হাত নেড়ে ওকে ডাকছে। তোতন ছুটতে স্টেজের সামনে গিয়ে বলল, কি হয়েছে? ধুনুচিগুলো সেট করতে কে হেল্প করবে? তোর বাবা। প্রত্যেকবার দশমীর দিন যে ধুনুচির নাচের কম্পিটিশন হয় সেটা কি ভুলে গেছিস? আরে আগে বলবো তো, ভুলে গেছিলাম। এই বলেই তোতন লেগে পড়ল ধুনুচি সেট আপের কাজে। এদিকে চামচিকেদা ঢাকিদের টাকা পয়সা সব বুঝিয়ে দিয়ে ঠাকুর মশাইয়ের সঙ্গে কী সব যেন কথা বলছে। ধনুচি নাচের প্রতিযোগিতার পর মেয়েরা আবার প্রতিমা বরণ করবে। চামচিকেদার আজ ভীষণ চাপ, দুদণ্ড দাঁড়ানোর পর্যন্ত সময় নেই। এদিকে বাকিদের এখনও কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আরে লাট সাহেবের ব্যাটাগুলো সব কোথায়? হ্যাঁ, আজ যে পাড়ার পুজোর বিসর্জন সেটা কি পুরো ভুলে মেরেছো নাকি? চামচিকেদা কাউকে না পেয়ে আমার ওপর চোটপাট করতে লাগলো। আরও করতো, কিন্তু রাস্তা দিয়ে ধীমান আর রাজুকে আসতে দেখে চামচিকেদার সমস্ত মনোযোগ ওদের দিকে ডাইভার্ট হয়ে গেল। এই 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 যে দাঁত কেলানে বাঞ্ছারান দুটো, কোথায় ছিলি এতক্ষণ বাল? হ্যাঁ, তোদের কি দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? আজকের দিনে তো মানুষ একটু তাড়াতাড়ি আসে নাকি? হ্যাঁ, একটু সাজুগুজু করতে গিয়ে দেরি হয়ে গেল গো। মারবো টেনে এক চর কানের গোড়ায়। দেরি করে আবার ফাজলামো হচ্ছে। চামচিকেদা আর হবে না, সরি। তুমি বলো কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। শোন, জলদি স্টেজে গিয়ে ধুনুচি নাচের প্রতিযোগিতাটা শুরু করার অ্যানাউন্সমেন্টটা কর বাল। সবকিছু কি আমি করবো নাকি? এক্ষুনি করে দিচ্ছি চামচিকেদা। এই বলে ধীমান স্টেজের দিকে দৌড় লাগালো। আমি ধীমানকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ, আরে বিতানদা তুমি? ফোচকের কথায় সামনে তাকিয়ে দেখি বিতান আসছে হাসতে হাসতে। সেই চিরপরিচিত হাসিটা অনেক দিন পর ওর মুখে দেখলাম আমি। চোখ মুখ একটু ঢুকে গেছে বটে, কিন্তু তবুও বেশ সুন্দর লাগছে আজ ওকে। কিরে, আজ সকালেই তো ফিরলি হাসপাতাল থেকে। কোথায় কদিন রেস্ট নিবি তা না ড্যাং ড্যাং করতে করতে চলে এলি? ধুর, আজকের দিনে বাড়িতে বসে থাকলে আমি আরোই অসুস্থ হয়ে পড়তাম। আচ্ছা চল এসেছিস, ভালোই হয়েছে। তবে তুই কিন্তু আজ খালি বসে থাকবি। হ্যাঁ, তোকে আজ কিন্তু কিচ্ছু করতে হবে না। আরে সে তো সুস্থ থাকলেও আমি কিছুই করি না। হ্যাঁ, সেটাও বটে। তবে সুস্থ থাকলে তুই করিস না, আর আজ আমরা তোকে কিচ্ছু করতে দেবো না, বুঝলি? একদম চুপটি করে বসে থাকবি। চামচিকেদার কথায় আমরা সবাই হেসে উঠলাম। কিছুক্ষণ পরেই শুরু হলো আমাদের বহু প্রত্যাশিত ধুনুচি নাচের প্রতিযোগিতা। পাড়ার রমেন কাকু, বিশু কাকু, রবিদা, অপুদা, আবির, দীপেন, নগেন জ্যাঠা সবাই মিলে নাম দিল প্রতিযোগিতায়। প্রত্যেকে নাচলো তুখোর। তবে এবার সব থেকে ভালো নাচলো আমাদের পাড়ার সেই রকচটা প্যান্ডেল কাকু। একেবারে তাক লাগানো পারফরমেন্স দিয়ে কাকু জিতে নিল প্রথম পুরস্কার। কাঁধে, মুখে, মাথায় সর্বত্র ধনুচি বসিয়ে কাকু আজ যা কেরামতি দেখালো তা সত্যি বলতে গেলে একেবারে কাফিলের তারিফ। আমরা সবাই হই হই করে কাকুর হাতে প্রাইজ তুলে দিলাম। ধনুচি নাচের প্রতিযোগিতার সাঙ্গ হওয়ার পর আমরা সব চেয়ার নিয়ে স্টেজের সামনে ছড়িয়ে ছিটিয়ে বসলাম। মেয়েরা একে একে আসছে মাকে বরণ করতে। সিঁদুর খেলা শুরু হয়ে গেছে মণ্ডপে। আমি নীরবে তাকিয়ে আছি লাল পেরে সাদা শাড়ি পরা হাসি খুশি মুখগুলোর দিকে। এই লাল পেরে সাদা শাড়িগুলো দেখলেই মনটা ভীষণ কেমন যেন করে আমার। ওই তোরও একটা লাল পেরে সাদা শাড়ি ছিল না? প্রশ্নখানি করেই ফেললাম চোখ দুটো বন্ধ করে, কিন্তু কোনো উত্তর পেলাম না। এখন আর আমার প্রশ্নেরা বড়ই উত্তরহীন। প্রশ্ন করলে উত্তর নয়, এক আকাশ ব্যর্থতা ধেয়ে আসে আমার দিকে। তবুও আমি বিতান দাদা, ও বিতান দাদা। আচমকা একটা পুচকির কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালাম আমি। দেখি পাশের বাড়ির তিন্নি দাঁড়িয়ে আছে হাসি মুখে। পাখা বুড়িটা আজ আবার শাড়ি পরেছে নাকি? বড্ড মিষ্টি লাগছে আজ ওকে। বিতান ওর ডাক শুনে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর ওকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি চাই তোর পুচকি? আমায় মা দুর্গার ত্রিশূলটা দেবে গো বিতান দাদা। ও মা, তুই ত্রিশূল নিয়ে কি করবি তিন্নি? মা দুর্গার মতো আমিও ত্রিশূল দিয়ে ওষুধদের মারবো। বিতান তিন্নির কথা শুনে হেসে ওর নাকটা টিপে দিল। তারপর ওকে কোলে নিয়েই হাঁটা দিল মণ্ডপের দিকে। খানিকক্ষণ পরে দেখি তিন্নি হাতে ত্রিশূল নিয়ে লাফাতে লাফাতে নিজের মায়ের সঙ্গে যাচ্ছে।
আমি মণ্ডপের দিকে তাকিয়ে দেখি বিতান ওখানেই দাঁড়িয়ে। ওকে হাত নাড়িয়ে ডাকলাম আমি, ও আমার পাশে এসে বসলো। কিরে, ওখানে দাঁড়িয়েছিলি কেন? এমনি। দুজনে বসেই ছিলাম, হঠাৎ চুরির ছনছন শব্দমাখা একটা হাত বিতানের গালে সিঁদুর মাখিয়ে ভর্তি করে দিল। বিতান তখনই হাতটা ধরে উঠে দাঁড়িয়ে বলল, এটা কি হলো? আমার নতুন পাঞ্জাবিটা আবার হাসি হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই বিতান এক মুঠো সিঁদুর আলোর হাতের বরণডালা থেকে নিয়ে ওর গালে মাখিয়ে দিল। বিতানকে বাধা দেওয়ার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে আলো আর বেশি হাসতে পারল না। বিতান মন্ত্রমুগ্ধের মতো দেখছিল ওর হাসিটা। এই হাসিটুকুর জন্য সব করতে পারে, সব। মগ্ন বিতান আলোর চোখের সামনে ঢলে পড়া চুলগুলোকে নিজের তর্জনীতে নিয়ে ওর কানের পাশে সরিয়ে বলল, ভালো থেকো আলো। হঠাৎ যেন সম্বিত ফেলল আলো। হাসিটা কেমন যেন ম্লান হয়ে গেল নিমেষে। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে বিতানের দিকে তাকিয়ে থাকার পর আলো চলে গেল নীরবে। এটাই কি তবে শেষ যাওয়া? জানে না বিতান, কিন্তু এই শেষ ছোঁয়াটুকু ও নিজের করে নিল আজ। এটুকু আমৃত্যু ওর থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এ গানের পথ ঘুরছে, এলোমেলো তোমায় খুঁজছে, এ সুর তোমার চারিদিক প্রিয়তমা। এ গানের পথ ঘুরছে, এলোমেলো তোমায় খুঁজছে, এ সুর তোমার চারিদিক প্রিয়তমা। বইছে জীবন, বেছে দাও, বেছে নিতে দাও আমায়, তোমার এমন ছায়ায় প্রিয়তমা। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা। তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। শুভজিৎ দা তার অ্যাকোস্টিক পারফরমেন্সের শেষ গানটি গাওয়ার পরেই চারিদিক হাততালিতে ফেটে পড়ল। চিৎকার, সিটি কিছুই বাদ রইল না। আমাদের পাড়ায় এই প্রথমবার একজন এত বড় শিল্পী এসে গান গাইলেন, আর সবটাই সম্ভব হয়েছে আমাদের এক এবং অদ্বিতীয় চামচিকেদার দৌলতে। আমরা সবাই তো চামচিকেদাকে জড়িয়ে ধরে প্রায় নাচতেই শুরু করে দিয়েছি। শুভজিৎ দা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলার পর স্টেজ থেকে নেমে এলেন। তারপর চামচিকেদার সামনে এসে একগাল হেসে জড়িয়ে ধরলেন চামচিকেদাকে। কত দিন পর তোকে দেখলাম আজ, বলতো একদম পাল্টাসনি তুই, শুধু আমি কেমন একটা পাল্টে গেছি রে। চামচিকেদা হাসলো, তারপর শুভজিৎদার কাঁধে একটা চাপড় মেরে বলল, আরও অনেক অনেক বড় হ শুভ, আরও অনেক অনেক গান গা তুই। তোদের পাড়ায় এসে গান গেয়ে না আমার সত্যি খুব ভালো লাগলো। আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো। বলে আরও একবার চামচিকেদাকে জড়িয়ে ধরলেন উনি। তারপর নিজের গাড়ির দরজাটা খুলে গাড়িতে উঠে পড়লেন। গাড়িটা ঠিক ছাড়ার আগে চামচিকেদা গাড়ির জানলার কাছে মুখ বাড়িয়ে বলল, বন্ধু দেখা হবে। শুভজিৎদার পারফরমেন্সের পরই এবার আলোদের ডান্স ট্রুপের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশনের পালা। গ্রিন রুম অর্থাৎ আমাদের ক্লাব ঘরে ডান্স ট্রুপের সবাই সাজগোজ করতে ব্যস্ত। ধীমান ইতিমধ্যে স্টেজে ওদের নাম ঘোষণা করে দিয়েছে। আলো কিছুক্ষণ পরই সবাইকে নিয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে এলো। তারপর সবাইকে নিয়ে এক এক করে স্টেজে উঠতে শুরু করলো। বিতান হাতে শরবতের থালা নিয়ে আমাদের মহামূল্যবান স্পন্সরদের তদারকি করছিল। আলোকে স্টেজে দেখে আচমকাই থমকে গেল সে। হয়তো ওর মনে পড়ে গেল যে আজকে হয়তো ও আলোকে শেষবারের মতো দেখছে। কাল আলো চলে যাবে ইন্দ্রাশিসের সঙ্গে অনেক দূরে।
বিতানকে ছেড়ে। বিয়ে করবে, ভালো থাকবে, আরও না কত কি। আর বিতানের কি হবে? কি আবার হবে? বিতানও বাঁচবে, হাসবে, ভালো থাকবে, যেভাবে ভালো থাকা যায়, যেভাবে ভালো থাকে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ বিতানরা। দেখতে দেখতে শুরু হয়ে গেছে নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা। রং বেরঙের আলোর ভিড়ে আলোর দলের মেয়েরা যে যার চরিত্রে উজ্জ্বল হয়ে উঠছে। বাহ, ওই বাচ্চা মেয়েটা দারুণ নাচে তো। আচ্ছা, একদিন এই মেয়েটাকেও তো হয়তো কোনো এক নাম না জানা বিতান ভালোবাসবে নিজের সবটুকু দিয়ে। তখনও কি বিতান পাবে না তার ভালোবাসা? বিতানরা কি তবে আজীবন ভালোবাসার কাঙাল হয়েই থেকে যাবে? আসলে আমাদের জীবনটা অনেকটা এই স্টেজে করা পারফরমেন্সের মতোই। আলো জ্বললে সবাই দেখতে পায় আমরা হাসছি, কাঁদছি, হাঁটছি, হারাচ্ছি, বাঁচছি। কিন্তু যেই আলো নিভে যায়, কেউ আর খবর রাখে না। হাততালির ঝড় বইয়ে শেষ হলো নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। সবার বাহবা স্বীকার করে স্টেজ ছাড়ল আলোর কিন্নর দল। আলো নামতেই চামচিকেদা সামনে গিয়ে বলল, কাঁপিয়ে দিয়েছো আলো, অসাধারণ হয়েছে তোমাদের পারফরমেন্স। তুমি কিন্তু নাচটা চর্চায় রেখো, বুঝলে? ছেড়ে দিও না একদম। না না দাদা, নাচটা যে আমার প্রাণ। আর তুই আমার প্রাণ। হঠাৎ পেছন থেকে এসে একটা লম্বা মতো ছেলে হাত ধরল আলোর। ও, তুই ভয় পাইয়ে দিয়েছিলি তো? কেন, তুই অন্য কাউকে এক্সপেক্ট করছিলি নাকি? যা বাবা, জাস্ট কিডিং। বাই দ্য ওয়ে, আমায় আলাপ করাবি না সবার সঙ্গে? অফকোর্স, করাবো তো। বলেই আলো আমাদের সবার সঙ্গে ওর ছোটবেলার বন্ধু এবং মুডবি হাজব্যান্ড ইন্দ্রাশিসের সঙ্গে আলাপ করিয়ে দিল। আলাপের পালা শেষ হতেই আলো জিজ্ঞেস করল, বিতান কই? এই তো ছিল তো এখানেই, এখন তো আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। ও চামচিকেদা, বলছিলাম যে আমরা কাল চলে যাচ্ছি। হ্যাঁ জানি, শুনেছি। সাবধানে থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই মাঝে মধ্যে পারলে এসো এদিকে, কেমন? সময় সুযোগ হলে আবার আসবো চামচিকেদা। আরে এই, উই আর গেটিং লেট রে, আমাদেরও তো প্যাকিং করতে হবে নাকি? ও হ্যাঁ, চল আসি গো চামচিকেদা। পান্দেদা, আসলাম। আলো ইন্দ্রাশিসের হাত ধরে চলে গেল, মিলিয়ে গেল রাস্তার ওপারের অন্ধকারে। ভালোই হয়েছে বিতান চলে গেছে, না হলে আজ ওর টুকরো টুকরো মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। টুকরোগুলোই বরং থাক, ওগুলোতে আটকে থাকা ভাঙাচোরা স্মৃতিগুলোই যে ওর সারা জীবনের সম্বল। থাক, ওগুলোই থাক। আরে আরে ভাই থাম, আর কত খাবি? রাখ এবার, যা যা বাড়ি যা। আজ আমায় খেতে দে বান্দা, প্লিজ। আজ কোনো দিন খাবো না, প্রমিস করছি, কিন্তু আজ আমায় আটকাস না। আমার কথাটা কেটে দিয়েই বিতান 8 নম্বর পেকটা গলায় ঢালল। তারপর আরও বলল, জানিস আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, শুধুমাত্র একজনকে, আর কখনো কাউকে বাসবো না। আলো 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 যদি একবার আমার হাতটা ধরে বলতো যে আমি তোমার সঙ্গে আছি, আমি ওর জন্য সব করতাম, সব, নিজের সবটা দিয়ে ওকে আগলে রাখতাম, ভালো রাখতাম।
কিন্তু সারা সারা আলো এই অঞ্জন দত্তের বেলা বোসের মতোই ভীতু। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। বেলা বোস কি পেরেছিল বল? পেরেছিল সম্বন্ধটা ভেস্তে দিতে? পেরেছিল বিয়েটা না করতে? পারেনি। আলো পারলো না, পারলো না ভাই, পারলো না। বলতে বলতে বিতান ঢলে পড়ল মাটিতে। আসলে এত খায় না তো, সামলাতে না পারাটাই স্বাভাবিক। আমার একটুও নেশা হয়নি, হয়ও না, তাই আমি খাইও না। আজ শুধু বিতানকে সঙ্গ দেওয়ার জন্য একটুখানি খেলাম। মনে আছে পিউ, তুই আমায় মদ খেতে বারণ করতিস, বলতিস তোমায় আমার দিব্যি, তুমি যদি মদ খাও তাহলে তাহলে আমি কিন্তু মরে যাব। আমি খেতাম না জানিস, একটুও খেতাম না, বিশ্বাস কর, এক ফোঁটাও না। কিন্তু তবুও তো তুই। তোর লেখা শেষ চিঠিটা আজ আবার বের করেছি জানিস, সেদিন পড়া হয়নি, আজ পড়ি। আমি অনেক কষ্টে প্যান্টের পেছনের পকেট থেকে বার করলাম চিঠিটা। সেই সপ্তমীর রাত থেকে সাথে সাথে নিয়েই ঘুরছি, কিন্তু পড়ার সুযোগই পাচ্ছি না। আজ পেয়েছি। ক্লাবে এখন কেউ নেই, বিতানও ঘুমোচ্ছে, তাই দুমড়ানো মুচড়ানো হলদে হয়ে যাওয়া চিঠিটা ধীরে ধীরে খুললাম আমি। কি সুন্দর মুক্তোর মতন হাতের লেখা তোর। কাঁপা কাঁপা হাতেও কিভাবে যে এত সুন্দর করে লিখেছিলি সত্যিই জানি না আমি। তোর লেখা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ আমার মুখস্থ, কিন্তু তবুও পড়তে ইচ্ছা করে জানিস, বারবার বারবার বারবার। প্রিয় পান্তা, অনেকদিন দেখি না তোমায়, কেমন আছো তুমি? আমি এখন কোথাও বেরোতে পারি না জানো, ছাদেও যেতে পারি না, বড্ড কষ্ট হয়। সারা শরীর কেমন যেন জ্বালা জ্বালা করে। মাকে বলেছিলাম তোমায় একটিবারের জন্য আসতে দিতে আমার কাছে, দেয়নি। তুমিও আর এসো না পান্তা, তোমার অপমান যে আমি একদম সহ্য করতে পারি না। এখন সারাদিন বাড়িতেই শুয়ে থাকি, চুলগুলো সব পড়ে গেছে জানো, অনেকগুলো কেমো নিয়েছি তো তাই। আজকাল হাতের পেনটাও বড্ড ভারী মনে হয়, লিখতেও পারি না ভালো করে। আবার তোমায় নিজের কথাগুলো না বলে থাকতেও পারি না। তোমার স্পর্শগুলো মনে পড়ছে, তোমার হাতটা খুব ধরতে ইচ্ছে করছে আজ। আচ্ছা, তুমি নতুন কিছু কবিতা লিখলে? অনেক দিন আগে একটা কবিতা শুনিয়েছিলে মনে আছে, সেই যে কী যেন লাইনগুলো? হ্যাঁ, ফুরিয়ে যাওয়ার আগে তোমার হাতটি আমায় দিও, তোমায় ছুঁয়েই শুরু আমার, শেষেও সাথে নিও। আমি ফুরিয়ে যাচ্ছি বান্দা, খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছি। একদিন দেখবে আমি আছি থেকে হঠাৎ নেই হয়ে যাব। কিন্তু তার আগে তোমায় শেষবারের মতো বলতে চাই, ভালোবাসি, খুব ভালোবাসি। শুধু শুধু তোমাকেই ভালোবাসি বান্দা, নিজের চেয়েও বেশি। আর তাই তো তোমায় আমার এই ফুরিয়ে যাওয়ার সঙ্গী করতে চাই না। আমি চাই তুমি বাঁচো, আর তোমার মধ্যে বেঁচে থাকুক আমাদের ভালোবাসা। আমার শরীরটা হয়তো থাকবে না, কিন্তু আমার মন, আমার ভালোবাসা সারা জীবন তোমার সঙ্গেই থাকবে, তোমার হয়ে।
আরে তুমি আমায় ভুলে যাবে না তো? যদি ভুলে যাও তাহলে কিন্তু আমি ভূত হয়ে তোমার কানের কাছে গান গাইব। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পারে যে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। থাক, হ্যাঁ রাগ করতে হবে না। আমি জানি আমার সোনা আমায় কোনো দিন ভুলবে না, তাই তো তোমায় এত ভালোবাসি। পেনে কালি আছে, কাগজও আছে অঢেল, শুধু আমার জীবনী শক্তি তলানিতে গিয়ে ঠেকেছে। আর লিখতে পারছি না। এবার একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। এলাম আমি, কষ্ট পেও না পান্তা। ভালো থেকো, জানি কঠিন, তবু তোমায় পারতেই হবে, বাঁচতেই হবে। তুমি তো পারবে বলো? ইতি তোমার, শুধু তোমার পিউ। সেই রাতের পর আজ প্রায় 4 বছর কেটে গেছে। সময়ের স্রোতে এখন আমরা সবাই এগিয়ে এসেছি অনেকটা। তোতন ফচকে কৈশোর পেরিয়ে পা দিয়েছে যৌবনে। তোতন উচ্চ মাধ্যমিকের পর একটা সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সারাদিন পড়াশোনা নিয়েই থাকে, কেরিয়ার নিয়ে খুব ফোকাসড। ফচকের আবার সেসব নেই, সারাদিন চুটিয়ে প্রেম করছে আর কবিতা লিখছে। কে বলবে এই ছ্যাবলা ফচকে এতটা পাল্টে গেছে। বিতানও ভালোই আছে, আসলে ভালো থাকাটা না সুন্দর করে প্র্যাকটিস করে নিয়েছে। আজকাল একটা ছোট্ট চাকরি করেও, সপ্তাহে 1 দিন আসে ক্লাবে। আলোরা শুনেছি বিয়ে করেছে, ওরা এখন আমেরিকায় সেটেলড। একটা 2 বছরের ছেলেও আছে, রাজেন্দার মোবাইলে ওদের ছবি দেখেছি। রইল বাকি আমাদের কথা। আমরা বিন্দাস আছি সেই আগের মতো, আড্ডা, গান, ক্যারাম খেলা, পাড়ার লোকেদের জীবন অতিষ্ঠ করা, এই সব নিয়েই কেটে যাচ্ছে বেশ। আর আমাদের ক্লাব, সেও আছে নিজের মতো বহাল তবিয়াতে। আসলে এই ক্লাবটাকে ঘিরেই তো আমাদের গল্প, আমাদের জীবন, আমাদের সব কিছু। আমাদের প্রিয় ইট পাটকেল ক্লাব। মেরা নাম জোকার সিনেমায় সার্কাস যেমন রাজুর কাছে যতটা ছিল, এই ইট পাটকেল ক্লাবটাও আমাদের কাছে ঠিক ততটাই।